সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামী দলগুলো, যদিও ভোট নিয়ে এখনও শঙ্কা কাটেনি জনমনে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোট নিয়ে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের নির্বাচন আর হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, আওয়ামী লীগের মতো মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি তার দল। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে তা প্রমাণিত হবে। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচন ঘিরে জোটের ছক। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সারা দেশকে পাটগ্রাম বানিয়েছে একটি দল, কোনো মবকে সমর্থন করে না জামায়াত। রংপুরে সমাবেশে বললেন আমির, ভোটের আগেই মৌলিক সংস্কার আদায়ের ঘোষণা। কোনো মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি বিএনপি, দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা রিজভীর। সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা। জুলাই আগস্টের মধ্যেই ঘোষণাপত্র চায় এনসিপি, বাংলাদেশপন্থীরাই চালাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও, দিনাজপুরে নেতাকর্মীদের পথসভা, গণসংযোগ। স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার, ভোটের পর সবার সামনে গণনা হবে উন্মুক্তভাবে, জানালেন জ্বালানি উপদেষ্টা। এবং ঢাকা গাজীপুরে বিলাসবহুল ফ্ল্যাট বাগান বাড়ির মালিক তারেক সিদ্দিকী, দেশ বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের পরামর্শ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচন ঘিরে জোটের ছক। মোস্তফা ফিরোজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব, যেহেতু ফুয়াদ ভাই এসে এখন উপস্থিত হয়নি। আজকে জামায়াতের রংপুর বিভাগীয় সমাবেশ হয়েছে এবং 33টি আসনের প্রার্থীও তারা চূড়ান্ত ঘোষণা করেছেন। সেই সমাবেশে জামায়াতের আমির লালমনিরহাটের পাটগ্রামের যে একটি ঘটনা, যে ঘটনাটি গতকালকে ঘটেছিল, বিএনপির দুইজন নেতাকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছিল, সেটি নিয়ে একটি ঘটনা ঘটেছে। এটিকে কেন্দ্র করে বা এই প্রসঙ্গ তুলেই জামায়াতের আমির বলছেন যে এই যদি অবস্থা হয় তাহলে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে। আবার তিনি ভোটের নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ভোট নিয়ে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। আপনার তার বক্তব্য নিয়ে কি মনে হয়, বিশ্লেষণটা জানবো। ধন্যবাদ। আসলে এটার হুট করে চট করে মানে একটা বক্তব্য দিয়ে মানে সেটা ভোটের পরিবেশটাকে চিহ্নিত করা ঠিক হবে না। এটা অনেক বড় বক্তব্য হয়ে যায়। পাটগ্রামের ঘটনাটা তো নিঃসন্দেহে উদ্বেগজনক। শুধু তাই না, আপনি খেয়াল করেছেন আর একটা ফলো আপ রিপোর্টও আছে। পাটগ্রামের ওই যখন নাকি সেই আসামিদেরকে যখন নাকি ছিনায় নেওয়ার চেষ্টা হচ্ছিল, তখন পুলিশ যেহেতু ওখানে আক্রান্ত হয়েছে, হাতীবান্ধা পাশের সেই থানার পুলিশ উদ্ধার করার জন্য যাচ্ছিল, তাদেরকে অবরুদ্ধ করা হয় 250-300 দিয়ে। সেখানেও বিএনপি এই কাজটা করছে। তো এই বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম হয়নি, এবং শেখ হাসিনার সময়ও কিন্তু এইরকম নৈরাজ্যকর পরিস্থিতি দেখা যায়নি যে আক্রান্ত একটা থানা পুলিশকে উদ্ধার করার জন্য পাশের আরেকটা থানা পুলিশ মার্চ করবে, সেই পুলিশকে বাধা দেওয়া হয়েছে। এটা খুবই উদ্বেগজনক। তবে আমি বলবো কি, তারপরেও আমার এটাকে মানে চূড়ান্ত ধরে নিয়ে ডাক্তার শফিকুর রহমান যেটা বলছেন সেটা আবার সত্য না। ডাক্তার শফিকুর রহমানরা আবার যা করছেন সেটাও কিন্তু ওই নির্বাচনের অনিশ্চয়তার আরেকটা কারণ। আমি সেটা বলি। প্রথম কথা হলো যে মানে আপনি নির্বাচনটা যত দেরি করবেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট যত সময় ক্ষেপণ করবে, তত বেশি অনিশ্চয়তা বাড়বে, জটিলতা বাড়বে, অরাজকতা বাড়বে। কারণ একটা দেশের সব কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ শুধুমাত্র প্রশাসন করে না, রাজনৈতিক শক্তিও করে।
যে রাজনৈতিক শক্তির এখন কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, সেই রাজনৈতিক শক্তি তো তখন বিশৃঙ্খল একটা অবস্থার মধ্যে চলে যায়। হুম। এখন অবস্থা হচ্ছে তাই। আগে আপনি কম্পেয়ার করেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার দল কিন্তু একই কাজ করত, কিন্তু কমান্ড ছিল একটা। যখনই যেখানে হয়েছে তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারছে। নিয়ন্ত্রণ করতে পারে নাই এমন ঘটনা নেই। হয়তো নিয়ন্ত্রণ করতে কখনো কখনো চায়নি, যেমন ধরেন বিএনপির উপর হামলা করো, সেটা তারা নিয়ন্ত্রণ করতে চায়নি। হুম। কিন্তু যখন নিয়ন্ত্রণ করতে চাইছে তখন পারে। হুম। প্রশাসন এবং রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে একটা দেশ চলে। হুম। আমাদের এখানে মানে প্রশাসন আছে, সেই হুম। প্রশাসন আরো দুর্বল একটা প্রশাসন। রাজনৈতিক শক্তি কোথায়? রাজনৈতিক এই সরকার তো একটা নির্দলীয়, একটা নিরপেক্ষ ইন্টারিম, তার কোনো রাজনৈতিক কাঠামো নেই। কাঠামো নেই বলে সে কিন্তু লোকালি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। ওই পটিয়ায় যে ৮ ঘন্টা সড়ক অবরোধ করে রাখলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের এখন সত্যিকার অর্থে সেই অর্থে কোনো মানে জনবল নেই, সেই শক্তি নেই, তারপরেও তারাও একটা শক্তি। বিএনপি একটা শক্তি, জামাতও একটা শক্তি। যে যার এতগুলো শক্তির কেন্দ্র সামাল দেওয়ার মতন অবস্থা ইন্টারিম গভর্নমেন্টের থাকে না। এবং এটা যদি মানে চাওয়া হয় যে তারা ব্যর্থ, এটা এই দোষ চাপানোটা এটা অন্যায় হবে, এটাই হয়। উনি এও বলেছেন যে ভোট নিয়ে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র যদি বলি তাহলে তো আমি আরেক দিক দিয়ে বলবো যে আপনি ভোটের একটা প্রচলিত কাঠামো ছিল, যে কাঠামোতে ভোট এতদিন হচ্ছে, আপনি সেই কাঠামো বাদ দিয়ে আপনি সংখ্যানুপাতিকে যাচ্ছেন কেন? এটা তো অনেক জটিল। এটার সাথে তো প্রধান রাজনৈতিক দল একমত না। আপনার শোনেন, এখন এটাকে যদি আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকার ধরেন, একটা ঝড় হওয়ার পর হুম। একটা কোনো রকম একটা রেফারেন্স নিয়ে আপনি আছেন। হুম। আপনি রেফারেন্স নিয়ে এমনভাবে অপারেশন শুরু করছেন, মনে হচ্ছে যেন আওয়ামী লীগ সরকারও যা, ইউনূস সরকারও তাই, অতীতে যেভাবে সরকার ছিল সেরকম। সেটা তো হবে না। আমি তো বললাম তো যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এত দুর্বল। হুম। পুলিশের কাঠামো বলেন, প্রশাসন বলেন, সবগুলো নিয়ন্ত্রণ করতে হয় প্রশাসন দিয়ে, রাজনৈতিক শক্তি দিয়ে। তো আপনার তো এখানে রাজনৈতিক শক্তি নাই। একটা অন্তর্বর্তী সরকার, দেখেন আপনি 1-11-এর কথা চিন্তা করেন, প্রথম খুব শৃঙ্খলা ছিল, হুম। মানে টাইট অবস্থা ছিল। তারপর দিন যত যাইতে থাকলো তখন কিন্তু নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারাইতে বসলো এবং তাড়াতাড়ি করলো। এখানেও একই অবস্থা হচ্ছে। তো সেই কারণে আপনি এখন ধরেন ফুয়াদ ভাই আছেন, আমার চেয়ে ভালো, প্রতিদিন তিনি এই কমিশনের ঐক্যমত্য কমিশনের আমি একটু বলি, 111 আপনি এতগুলো এজেন্ডা নিয়ে আসছেন, এই এজেন্ডাগুলি ধারণ করার মতন রাজনৈতিক দলগুলো না ভাই। রাজনৈতিক দলগুলি তো সেই এজেন্ডাই তার নিজের সে পোষণ করে না। যে পোষণ করে না, ধরেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা নাই আমার, আপনি আমার অক্সফোর্ডে পাঠালেন, আমি তো অক্সফোর্ড লেভেলের না। তা আপনি কার কাছে কি চাচ্ছেন? আপনি এমন একটা কাঠামো চাচ্ছেন যে না, আমেরিকার শাসন ব্যবস্থা, ইউরোপের শাসন ব্যবস্থা, এই রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসলে এই জন্য তাদেরকে বলে দিচ্ছেন এই 80টা সংস্কার, অমুক সংস্কার, এইগুলো শোনেন। এইগুলি আগে আপনি যদি 1-11-এর কথা চিন্তা করেন, 1-11-এর সময় আওয়ামী লীগের 4 নেতা 4টা সংস্কার রিপোর্ট পেশ করছে, মানান ভূঁইয়া করছে। ওই সবগুলো যদি মিলান তাহলে দেখা যাবে যে বর্তমান যে সংস্কার প্রস্তাব তার চেয়েও বেশি। জি। তো সেইগুলি তো 1-11-এর পরবর্তী সময় রাজনৈতিক দল সেটা বাস্তবায়ন করছে। 3 জোটের রূপরেখা কি বাস্তবায়ন করছে? কোনোটাই হয়নি। হয়নি কেন? আমাদের রাজনৈতিক দলগুলোই তো সে গণতান্ত্রিক না। বাংলাদেশের 54 বছরের এতে আপনি কয় বছর গণতন্ত্র পাইছেন? 36 বছর মতো, 90 থেকে ধরলে। কি এইটা তো বরং ওটা বলেন একটা প্রাথমিক শিশু ছিল, ওটা কেবল বেড়ে উঠছিল, কিশোর পর্যন্ত হয়েছে, তার আগে আপনি আবার পট করে ওই নির্বাচনের ব্যবস্থাটা আপনি কবর দিয়ে দিলেন আওয়ামী লীগ সরকার এসে। ওই চর্চাটা দরকার ছিল 50 বছর, তাহলে একটা কাঠামো দাঁড়াতো। তারপরে আপনি এই যে আমেরিকার সিস্টেমে 4 বছরের নির্বাচন করেন, অন্যান্য কাঠামো দাঁড় করান, সেটা হয়। কিন্তু আপনি এখন চাপাই দিচ্ছেন এমন সব রাজনৈতিক দলের কাছে যারা অভ্যস্তই না এবং তারা নিজেরাও যেটা চর্চা করে না। জি, ফিরোজ ভাই আপনার কাছে আবার আসবো। ফুয়াদ ভাই, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমরা আলোচনা করছিলাম যে আজকে রংপুরে জামাতের একটি বড় সমাবেশ হয়েছে। সেই সমাবেশে জামাতের আমির বেশ কিছু মন্তব্য করেছেন, বিশেষ করে লালমনিরহাটের পাটগ্রামের যে ঘটনাটি ঘটেছে, যে মোবাইল কোর্টে 2 জন বিএনপি নেতাকে কারাদণ্ড দেওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে, সেটির প্রেক্ষাপট তুলে ধরেই জামাতের আমির বলেছেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, কিভাবে হবে নির্বাচন।
নির্বাচন এবং তিনি এও বলেছেন যে ভোট নিয়ে আসলে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। একটু বিশ্লেষণ জানতে চাই যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কি না, বা পরিস্থিতি আরো ভালো হতে পারে সামনে। ধন্যবাদ। পরিস্থিতি আসলে খারাপ না, দেশের পরিস্থিতি ভালো। প্রশ্ন হচ্ছে যে আপনি ফিরোজ ভাই কারেক্টলি বলছে যে আপনি আসলে কোন সাপেক্ষে নিক্তিটা বসাচ্ছেন। হুম। মানে আমরা কি হাইতির থেকে ভালো অবস্থায় আছি কিনা? সার্টেনলি ভালো অবস্থায় আছি। হুম। আমরা কি সিরিয়া অথবা ইয়েমেনের থেকে ভালো অবস্থায় আছি কিনা? ভালো অবস্থায় আছি। কিন্তু এর মানে কি আপনি সুইজারল্যান্ডের থেকে ভালো অবস্থায় আছেন? না, সেটা না। এই জন্য দেশের আমার এক্সাম্পলটা আসলে আমার জন্যই, আমার সাপেক্ষে। এই জন্য হচ্ছে যে আপনি যদি গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদের মধ্যকার সবচেয়ে ভালো দিনটাকেও বাছাই করেন, আর এই গত ১০ মাসের সবচেয়ে খারাপ দিনটাকেও যদি বাছাই করেন, এই খারাপ দিনটা ওই ভালো দিনটার থেকেও ভালো। কারণ আমাকে লুকায় থাকতে হচ্ছে না, আমাকে কথা বলবার জন্য আমাকে ভয় পাইতে হচ্ছে না, থট পুলিশিং করতে হচ্ছে না যে এজেন্সি এসে রাতে ২টার সময় আমাকে উঠায় নিয়ে যাবে। একটা গুজব ছড়াইতে পারে আমাকে ধরে নেওয়ার জন্য, কিন্তু আমাকে উঠায় নিবে না, এই ধারণা আমরা এখনও কনফিডেন্টলি রাখি আর কি। তো সেই বাস্তবতায় সাডেনলি পরিস্থিতি খুব খারাপ না। যেই বক্তব্যটা স্টেটমেন্টটা রেফার করেছেন, সেই জন্য আমি যেটা প্রস্তাব করেছি যে বর্তমান নির্বাচন কমিশন শুধু না, রাষ্ট্র আকারে ২০০১-এর পরে আমরা কোনো ভালো গ্রহণযোগ্য নির্বাচন করি নাই। অতএব যেটা হয়েছে যে টোটাল রাষ্ট্র কাঠামোর ভিতরেই একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার অভিজ্ঞতায় ঘাটতি আছে। ২০০৮ সালে আমরা দিল্লি, বাংলাদেশ মিলায়ে আমরা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছি। আমার গোয়েন্দা সংস্থা, আর্মড ফোর্সেস, ব্যুরোক্রেসি মিলে ১০০ আসনে বিএনপিকে হারাইছে পরিকল্পিতভাবে। এবং এই টোটাল নাটকটা আমরা জানি এটা কিভাবে করেছে। সীমানা নির্ধারণ করে বিএনপির আসনের কোন অংশ কেটে আওয়ামী লীগের আসনের কোন অংশের সাথে যোগ করে প্রায় ৮৮টা আসনের সীমানা বদলায় ফেলা হয়েছে। 111-এর গভর্নমেন্ট করেছে। এই ৮৮টা আসনের সীমানা বদলানোর কারণে প্রায় ১৩৮টা আসনের রেজাল্টের রিফ্লেকশন হয়ে গেছে। আপনার ভায়োলেন্স হয় নাই, রাতের ভোট করতে হয় নাই। তাহলে ২০০৮-এর নির্বাচনটাকে দিয়ে আপনি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, ভালো নির্বাচন হয়নি। যদিও বিএনপি এই 111-এর নির্বাচন নিয়ে কোনো কথা বলে না, তারা এটাকে বাটপারি নির্বাচনও মনে করে না, এটা তাদের সমস্যা। এবং এখান থেকে কিন্তু বিএনপির মানে পতন শুরু হয়েছে। সে যে গত ১৬ বছর ধরে পানিতে ডুবছে, তার ডোবাটা শুরু হয়েছে কিন্তু 111-এর সময়। কিন্তু স্যাডলি এই নির্বাচন টেনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে সে কোনো কথা বলে না। তারপরে দেখেন ২০১৪-তে একতরফা নির্বাচন হয়ে গেল, ১৮-তে আবার একটা রাতের ভোট নির্বাচন হইল, ২৪-এ ডামি ইলেকশন। তাহলে এই যে টোটাল নির্বাচনী কাঠামো যে আমার ভেঙে গেছে, আপনি সর্বোচ্চ প্রচেষ্টা করলেও তো কারেন্ট নির্বাচন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না। কারণ এই নির্বাচন কর্মকর্তারা সিম্পলি জানে না যে ভালো নির্বাচনটা মানে কি। টোটাল আমার ব্যুরোক্রেসি, আমার আর্ম ফোর্সেস, আমার পুলিশ, আমার এজেন্সিস জানে না যে ফ্রি ফেয়ার ইলেকশনটা কিভাবে করতে হয়, রিটার্নিং অফিসারের রেসপন্সিবিলিটি কি, প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি কি, কোনটা ফেয়ার কোনটা আনফেয়ার, কোন জায়গাতে মোবাইল কোর্টকে এনফোর্স করতে হবে, সেই জায়গাগুলো তারা জানে না। এই জন্য আমি প্রস্তাব করেছি যে এই ইলেকশন কমিশনের অধীনে ন্যূনতম একটা ইউনিটের স্থানীয় প্রশাসন নির্বাচন হওয়া উচিত, জাস্ট টু জাজ, একটা ড্রেস রিহার্সালের জন্য। কারণ জাতীয় নির্বাচনটা ধরেন ২৫ বছর পরে একটা ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই নির্বাচনী ম্যাচকে নিয়ে আপনি আসলে খেলতে পারার সুযোগ নাই, আপনার ঝুঁকি নেওয়ার সুযোগ নাই। ওই নির্বাচনটা করতে হবে আমার রাষ্ট্রের, আমার ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করতে হবে। সেজন্য আমি বোধ করেছি, আমি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি যে উপজেলা পৌরসভা মিলায়ে একটা সিঙ্গেল স্থানীয় প্রশাসন নির্বাচন হয়ে যাওয়া উচিত। স্থানীয় প্রশাসন নির্বাচনের আলাদা অনেক যুক্তি আছে, ওই আলোচনায় যাব না। শুধুমাত্র নির্বাচন কমিশনের সক্ষমতা যাচ করবার জন্য, যে একটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এই নির্বাচন কমিশন ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছে। তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা তাদের ক্রেডিবিলিটিকে কম্প্রোমাইজ করে ফেলেছে। সেই জায়গাতে ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে বিভিন্ন জায়গায় দেখেছি তারা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না। তারপরে হচ্ছে যে আপনার ইলেকশনের যে মানে ভোটার যে কোড অফ কন্ডাক্ট তারা দিচ্ছে, এই কোড অফ কন্ডাক্টের ভিতরে প্রচুর কন্ট্রাডিকশনস আছে। নির্বাচন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবনাগুলো তারা বলেছে তারা এবার বাস্তবায়ন করবে না। তো আপনারা কি করবেন? আপনারা সংস্কার কমিশনের বা প্রস্তাবনা এইবার বাস্তবায়ন করবেন না, তো করবেনটা কবে? নেক্সট জেনারেল ইলেকশন তো আপনারা পাবেন না, কারণ তখন তো এই কমিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন তো বেস্ট টাইম আপনি টোটাল রিফর্মটাকে আন্ডারটেক করে এক্সাম্পল সেট করা এবং টেস্টেড হওয়া, পরীক্ষিত হওয়া যে ইয়েস আমরা পারবো। তো এই বাস্তবতায় আপনার একটা পার্টি লিডারের যে স্টেটমেন্ট আপনি বলেছেন, এই আশঙ্কাটা করাটা জেনুইন।
কিন্তু এটার মানে এটা না যে প্রফেসর ইউনূস এপ্রিলের যে ইলেকশন ডেডলাইন দিয়েছে কোনোভাবে ছলছুতা করে সে ডেডলাইন ক্রস করে চলে যাওয়া, কারণ তাহলে আবার দেশে ভিন্ন রকমের অস্থিরতা তৈরি হবে। এপ্রিল মানে প্রফেসর ইউনূসের যে ডেডলাইন দেওয়া আগামী বছর এপ্রিলের ফার্স্ট হাফ ইলেকশন হবে, আচ্ছা, লন্ডনে যে বৈঠকের পরে শুনলাম সেখানে তো কোনো ডেডলাইন হয়নি। সেখানে যেটা হয়েছে একটা বোঝাপড়া হয়েছে যে যদি যে কাজগুলো আমরা করতে চাই, সংস্কার, বিচার, এটা সেটা এগুলো মিলায় এটা যদি আগে হয়ে যায় তাহলে হতে পারে, কোনো সমস্যা নেই, আন্ডারস্ট্যান্ডিং, কোনো ডেডলাইন না। জি। মোস্তফা ফিরোজ ভাই, একদিকে তো যে ইলেকশন কমিশনের সক্ষমতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফুয়াদ ভাই বললেন, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো নিচ্ছে। বিএনপির পাল্টা শক্তি হতে আমরা দেখলাম আজকে প্রথম আলোতে অনেক বড় করে নিউজ করেছে যে বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামিক দলগুলো। ইসলামিক দলগুলোর মধ্যে অনেক আদর্শিক মতভেদ আছে, বিভেদ আছে। এই মতভেদ, বিভেদ, আদর্শিক দ্বন্দ্ব এগুলো ভুলে কি আসলে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? সম্ভব। এটা তারা তাদের নিজেদের প্রয়োজনেই ঐক্যবদ্ধ হবে। তারা মনে করছে যে এখন বিএনপি সারা দেশে এই যে যেমন পাটগ্রামের ঘটনা, বনানীর ঘটনা, এগুলোকে হাইলাইট করছেন কেন? মানে ওই একটা ঘটনা দিয়ে উনি একদম বলছেন যে এখানে কিসের নির্বাচন, হ্যাঁ, কিভাবে নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন কোথায় যাব? নিঃসন্দেহে আমি তো বললাম যে পাটগ্রামের ঘটনাটা খুবই মানে খারাপ, কারণ পাশের থানা পর্যন্ত সেখানে যেতে পারেনি, তারাও ঘেরাও হয়েছে, 2টা থানা ঘেরাও করে রাখছে বিএনপি নেতাকর্মীরা। এটা খুব খারাপ উদাহরণ। কিন্তু ওই যে আবার মানে কি বলে হাইতি আর সুইজারল্যান্ড, আমরা হাইতিও না সুইজারল্যান্ডও না, তো সুতরাং মানে ওই ঘটনা দিয়ে আমরা বোঝা যাবে না যে আমরা হাইতিতে চলে গেলাম, আবার ওইটা বাদ দিলে যে আমরা সুইজারল্যান্ডে চলে গেছি সেটাও না, আমরা মাঝামাঝি অবস্থানে আছি। আবার কিন্তু এইগুলিকে তো ইস্যু করবে। এখন দেখেন, আগে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ফরমেশনটা অন্যরকম হতো, তাহলে জামাত বিএনপি একটা পোলারাইজেশন হতো আর আওয়ামী লীগের নেতৃত্বে আর একটা পোলারাইজেশন হতো। এখন এখন মানে সেকেন্ড পার্টি কী হবে বা ফার্স্ট পার্টি কী হবে? এখন জামাত সহ ইসলামী জোটগুলি তারা মনে করে যে তারা যদি ঐক্যবদ্ধ হইতে পারে তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। তো সেই অবস্থায় তো তারা মানে ছোট ছোট ঘটনাগুলোকেও অনেক জাতীয় রূপ দেওয়ার চেষ্টা করবে। পাটগ্রামের ঘটনাটা তো মানে জাতীয় লেভেলে আনার চেষ্টা করবে, দেখানোর চেষ্টা করবে, যেটা হয় আর কি। মানে এখন ধরেই নিচ্ছে যে মানে বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং ক্ষমতাসীনরা যা যা ভুল ত্রুটি করে সেগুলিকে ইস্যু করে। তো জামাত সেটাই করছে, এক ধরনের অপোজিশন তারা নিজেদেরকে বানিয়ে। এটা নির্বাচনী কৌশল। এটা আমার ধারণা যে বড় ধরনের জোটই হবে, হয়তো এনসিপিও সেখানে থাকতে পারে। তো এটা তো মানে নির্বাচন তো স্বাধীন, আমি কার সাথে কার কোন ইকুয়েশনে জোট করব, হ্যাঁ, সেটা তো মানে বলার কিছু নেই। তবে আমার বিশ্বাস যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানে জোট হবে। কিন্তু সংকটটা হলো এটাই যে নির্বাচন যত প্রলম্বিত হবে সংকট কিন্তু বাড়তে থাকবে। এই পাটগ্রামের একটা ঘটনা, বনানীর ওই জাকারিয়া হোটেলের ঘটনা, এইগুলি দিনকে দিন, তারপরে পটিয়ার ঘটনা, তারপরে বিভিন্ন জায়গায় এই যে মানে একটা পরিবারের 3 জনকে পিটায় মেরে ফেলা সকালবেলায় ঘটনা, তারপরে ওই যে নারী নির্যাতনের মুরাদনগরী তো 2টা বড় ঘটনা। এই ঘটনাগুলোর মাত্রা কিন্তু বাড়তে থাকবে, বাড়তে যত থাকবে তত মানুষের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা হবে। আমি সবসময় বলি তো, একটা ইন্টারিম গভর্নমেন্টকে আপনি যত সংক্ষিপ্ত রেখে কাজগুলি শর্ট করবেন, আর যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি, সবচেয়ে বড় কথা হলো আপনি রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে হবে। আপনার মনে হচ্ছে যে আচ্ছা বিএনপি এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে তো তারা তো মানে ক্ষমতা এসেই ওই আবার আওয়ামী লীগের মতন স্বৈরাচার হবে। তারা ক্ষমতা আসতে পারলো না, 15 বছর ধরে তারা ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়াই করলো, আর আপনি এখন রায় দিচ্ছেন ফ্যাসিবাদ পতন হওয়ার পর যে এই দলটা ফ্যাসিস্ট হবে কেন? এই যে এই কাঠামোর মধ্যে, তো এই কাঠামোর মধ্যে তো আমরা 91 সালেও তো নির্বাচন হয়েছে। তো 91 সালে খালেদা জিয়ার গভর্নমেন্ট তাহলে বলেন ওটা ফ্যাসিস্ট ছিল? ফ্যাসিস্ট ছিল না তো। সবাই বলে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে ওইটা 91 সালে, যেখানে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল। তো এখন আপনি মানে কোনো কিছু হবার আগেই আপনি রায় দিয়ে দিচ্ছেন যে বিএনপি ফ্যাসিস্ট হবে, স্বৈরাচার হয়ে যাবে, এটা ঠিক না। এখন আমি তো বললাম তো যে আপনি অনেক মানে আন্তর্জাতিক মানের অনেক সংস্কার প্রস্তাব নিয়ে আনবেন, আলোচনা চলতে থাকবে, আলোচনা চলতে চলতে দেখা যাবে যে যত বেশি প্রলম্বিত হবে তত বেশি জট বাঁধতে থাকবে। আপনি দেখেন এখনো পর্যন্ত ফুয়াদ ভাই, আমি জানি না
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হবে। ওই একটা ব্যবস্থায় তো সবাই একমত হয়েছে যে আবার ইন্টারিম নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? বিএনপি বলছে বিচার বিভাগকে সংযুক্ত করা যাবে না। তার মানে এখানেও তাহলে কাদেরকে করা যাবে এই নিয়েও কিন্তু একটা দ্বিমত আছে। তার আপনি এইভাবে যদি আরো মানে বাড়তে থাকেন যে নিম্নকক্ষে ইয়ে হবে না, সংখ্যানুপাতিক হবে না, কিন্তু উচ্চ কক্ষে হবে। আবার কেউ কেউ বলছে নিম্ন উপরে দুই জায়গায় হবে। এটা বাড়তে থাকবে। এইগুলি হলো রাজনৈতিকভাবে এটা মীমাংসা করতে হবে। এটা ওই পণ্ডিত ব্যক্তিদের কাছে যদি ছেড়ে দেন, পণ্ডিতরা তো তাদের মতন করেই আদর্শিক একটা কাঠামো দেবে, কিন্তু সেটা তো আমি বারবার বলছি ওটা ধারণ করার মতন রাজনৈতিক দলগুলো আমাদের এখনো জন্ম নেয়নি। কেননা ধারাবাহিকভাবে গণতন্ত্রের চর্চা করতে করতে একটা রাজনৈতিক দল যখন নাকি সেই ধরনের উন্নত গণতান্ত্রিক অবস্থায় ফেরে, তখন তারা এটা ধারণ করতে পারে। ফলে এখন কোনটা ধারণ করতে পারে? অন্তত প্রাথমিক যেটা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন। 15 বছর ধরে দেশের মানুষ রাজনৈতিক দলগুলো যেটা নিয়ে লড়াই করছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ওইটা নিশ্চিত করেন। ওইটার জন্য আবার যদি, যেটা ফজলের সাথে আমি একটু দ্বিমত করি, যে আপনি টেস্ট কেস হিসেবে আপনি একটা ইউনিয়ন পরিষদে করবেন। ইউনিয়ন পরিষদে তো নির্বাচন কমিশনের সবাই যাবে, কিন্তু জাতীয় নির্বাচন যখন যাবে তখন তো প্রশাসন যাবে। তাহলে তো আপনি টেস্ট করতে পারবেন না। একটা ইউনিয়ন পরিষদ খুব ভালো নির্বাচন করলো, বা একটা সংসদীয় এলাকারই নির্বাচনটা তার সমস্ত শক্তি নিয়োজিত করলো, ওটা দেখে যদি মনে করেন 300 আসনে সে ভালো নির্বাচন দেবে, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে, না, হবে না। কারণ তখন আপনার পুলিশ প্রশাসনের উপর পুরো নির্ভর করতে হবে। সুতরাং ওই 300 আসনটাকে আপনি কি 50 করে মানে সেনাবাহিনী, পুলিশ সবাইকে মিলে করাবেন, নাকি 300 আসনটা এই প্রশাসনকে দিয়ে করাবেন? এই সিদ্ধান্তটা নিতে হবে। এটা যদি দ্রুত নিতে পারেন, তো এরপর রাজনৈতিক দলগুলো তারা সিদ্ধান্ত নেবে যে ভবিষ্যতে তারা কি কি সংস্কার করবে। আর ওই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আপনি পাবলিকের কাছে যান। সংখ্যানুপাতিক নির্বাচন হবে, দ্বিকক্ষের পার্লামেন্ট হবে, না কোনটা কি হবে? কিন্তু আপনি ঘরে বসে এখন এই সমাধান হবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা না, এটা আমি স্বীকারই করবো, বা এটা আমি বলছি। ফুয়াদ ভাই, যে প্রশ্নটা আমি মোস্তফা ফিরোজ ভাইকে করেছিলাম, যে ইসলামী দলগুলো একটি জোট গঠনের তৎপরতা চালাচ্ছে এবং তাদের মধ্যে নানা ধরনের বিভেদ মতাদর্শগত বা আদর্শগত রয়েছে, সেই ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন? এটি একটি দিক। এই প্রশ্নটা আগে করি, তারপর আরেকটা প্রশ্ন করবো আপনাকে। প্রথম কথা হচ্ছে ওই যে ফিরোজ ভাই যেটা বলছিলেন আর কি, যে আমি যেটা মেন করেছি 500+ উপজেলাতে একসাথে নির্বাচন হোক, তখন হচ্ছে ক্যাপাসিটিটা আপনি জাজ করতে পারবেন। আমাদের পৌরসভা আছে এরকম 50-60টার মতো, আর হচ্ছে যে আপনার 500+ উপজেলা আছে। এটা করতে পারলে আপনি সক্ষমতা, মানে সংসদীয় আসনের সক্ষমতাটা আপনি বুঝে ফেলবেন, যে আপনার যেহেতু প্রত্যেকটা উপজেলার সাথে একটা থানা অ্যাটাচ করা আছে, আপনার ল এনফোর্সমেন্ট ক্যাপাসিটিটা কতটুকু আপনার, এবং এটা আপনার মানে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ইউজ করতে পারছে কিনা, লোকাল সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে কিনা, আপনি এটা ডিল করতে পারবেন। এবং দলগুলো এটা একটা বার্তা পাবে যে কোন এলাকাতে আমার দলের কারা কারা ডিস্টার্বিং এলিমেন্ট, কারা কারা আগামী 6 মাসে আমার ভাবমূর্তি নষ্ট করবে, কারা কারা আমার দলকে ডুবাইয়ে দিবে আগামী 3 মাস 6 মাস সোশ্যাল মিডিয়াতে, কাকে কাকে কোন কোন প্রার্থীর লোককে নিয়ন্ত্রণ করতে হবে, কাকে কাকে আমি নমিনেশন দেব সংসদ নির্বাচনে এবং দেব না, এই পুরো বলয়টা বড় দলগুলো বুঝে ফেলবে। এবং কে কে ইনফ্যাক্ট সংস্কারকে ধারণ করে, কারণ সব দলের নিজস্ব সংস্কার আছে, এই সংস্কারকে ধারণ করে এটা এক্সপোজড হয়ে যাবে। তখন যেটা হবে, দলগুলো, বড় দল পার্টিকুলারলি যারা ইনকামবেন্ট ক্ষমতায় আসবেন সম্ভাবনা বেশি, তারা নমিনেশন সিলেকশনে কিন্তু অনেক ভালো করতে পারবে। তখন বাজে সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না, সময়ও তারা পাবেন। কারণ যখন নির্বাচনের আগে তফসিল ঘোষণা করে, তখন তো আপনার ওইটা সিলেকশনের সময়টা থাকে না। উপজেলা ইলেকশনকে যখন কেন্দ্র করে বলয় তৈরি হবে, কার প্রার্থী কে সমর্থন দিচ্ছে, কারণ সম্ভাব্য সকল এমপি প্রার্থী তখন কিন্তু ওখানে বলয় তৈরির জন্য চেষ্টা করবে। এটা বড় দলগুলোর কাছে পরিষ্কার হয়ে যাবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পরিষ্কার হয়ে যাবে, গোয়েন্দা সংস্থার কাছে পরিষ্কার হবে, আমলাতন্ত্র এবং আমাদের নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার হবে কারা কারা ডিস্টার্বিং এলিমেন্ট। আপনি জানেন যে প্রত্যেক জায়গাতে, প্রত্যেক আসনে ক্রিমিনাল পলিটিক্যাল টাউট যাদেরকে বলি, এই পলিটিক্যাল টাউটের সংখ্যা কিন্তু কম। একটা উপজেলাতে আমার অভিজ্ঞতায় দেখছি আপনার এই বিভিন্ন গ্রুপ মিলে 40-50টা ক্রিমিনাল টাইপের লোক আছে। এই 40-50টা ক্রিমিনালকে আপনি আইডেন্টিফাই করে ফেললে জাতীয় নির্বাচন করাটা আপনার জন্য অনেক ভালো হবে, সুযোগ আছে। পত্রিকার হেডলাইনটা প্রবলেম্যাটিক। এটা হচ্ছে ওয়ার অ্যান্ড টেররের ডিসকোর্সের সময় আমেরিকার যে মানে ইসলামের বিরুদ্ধে অনন্তকালীন যুদ্ধ, যে ডিসকোর্স আমরা দেখেছি, এরকম একটা হেডলাইন। এবং এই হেডলাইনগুলোই হচ্ছে গণহত্যার সম্মতি উৎপাদন করে।
বাংলাদেশেও গত 16 বছর দেখেছি গুম খুন, আয়নাঘরের পক্ষে যারা সম্মতি উৎপাদন করেছে, আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, ইসলামী দলের লোকদেরকে সন্ত্রাসী, জঙ্গি বানানো এবং তাদেরকে যেন তেনভাবে হত্যা করবার বৈধতা যে রাষ্ট্র উৎপাদন করেছে, এই ধরনের হেডলাইন তৈরি করেছে। প্রশ্নটা হচ্ছে বিএনপির সাথে কি আপনি ইসলামী দলকে কম্পেয়ার করতে পারেন কিনা, তার পলিটিক্সটা কি একরকম কিনা? যদি একরকম না হয়, মানে আপনি বলছেন যে কলার বিকল্প আকারে ফজলিয়াম বাজারে এসছে, ব্যাপারটা কি এটা হইতে পারে? কলার বিকল্প কি ফজলিয়াম হইতে পারে? অরেঞ্জ মানে একটা কমলার বিকল্প কি আনারস হইতে পারে? মানে এটার বিকল্প তো একটা হইতে পারে না। যেটা হতে পারে সেটা হচ্ছে একটা ইলেকটোরাল অ্যালায়েন্স হইতে পারে, নির্বাচনী জোট হইতে পারে, রাজনৈতিক বিকল্প না। এই ধরনের হেডলাইনগুলোই হচ্ছে মনমোহন সিংকে ভারতকে বলতে বাধ্য করেছে যে বাংলাদেশে ইসলামী দলের উত্থান হচ্ছে, 25% মানুষ অলরেডি এখানে ভোট দেয়। আসলে কি তাই? বাংলাদেশের টোটাল ইসলামিক দল কম্বাইন করলে তো 10% ভোটের হিস্ট্রি নাই। তাহলে আপনি কি করছেন? একটা জুজুর ভয় ক্রিয়েট করছেন, এবং এই জুজুর ভয়টাই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে রাজনীতি, যেটা এই সপ্তাহের দি ইকোনমিস্টে আসছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করবার ক্ষতি কি কি, এক্স্যাক্টলি সেম লাইনে, সেম বয়ানে এই বক্তব্যগুলো আসছে। এবং এটা যেটা করতেছে, আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসা রাজনীতি তৈরি করছে। আবারও দেশের ইসলামপন্থী জনগোষ্ঠীর উপরে হেন তেন উসিলায় গণহত্যার সম্মতি উৎপাদন করছে। ভেরি প্রবলেম্যাটিক। যারা করছেন তারা খুব বুঝে শুনে করছেন, এবং তারা এই কাজ এর আগেও করেছেন, আমরা দেখেছি এগুলো করেছেন। অতএব এই ধরনের হেডলাইন ভেরি প্রবলেম্যাটিক। কি হইতে পারে? ধরেন একটা ইলেকট্রাল অ্যালায়েন্স হইতে দোষ কোথায়? আওয়ামী লীগ কি জামাতের সাথে একসাথে রাজনীতি করে নাই, ভোট করে নাই? আওয়ামী লীগ কি মাইজ ভান্ডারি, তাদের মহাজোট 14 দলের এই ক্রিমিনাল মাফিয়া সিন্ডিকেটে তাদের হুজুর পার্টি ছিল না? ছিল তো। তাহলে সেদিন কেন আওয়ামী লীগের ইয়ে নষ্ট হয়ে যায় নাই, ইমানদারি নষ্ট হয়ে যায় নাই? সেদিন কেন আওয়ামী লীগের খতনা নষ্ট হয়ে যায় নাই? সেদিন কেন আওয়ামী লীগের পর্দা নষ্ট হয়ে যায় নাই সেগুলো করার কারণে? সেদিন তাদের এই ডিসকোর্স কোথায় ছিল? মাইজ ভান্ডারির মতো এত বাটপাররা এখানে ছিল, কই মাইজ ভান্ডারি নিয়ে তো প্রশ্ন তোলেন নাই? কেন তোলেন নাই? আওয়ামী লীগ হাসিনার নেতৃত্বে যখন উপজেলায় উপজেলায় মসজিদ করতেছে, তারপরে ইসলামী কওমি বিশ্ববিদ্যালয় দিতেছে, কই আওয়ামী লীগ তো ইসলামিক হয়ে যায় নাই? আওয়ামী লীগ তার ধর্মনিরপেক্ষতার কাপড় তো খুলে পড়ে যায় নাই? কেন যায় নাই? কেন বিএনপি করলে কেন চলে যায়? বিএনপি জামাতকে নিলে তার মুসলমানই চলে যায় কেন? সমস্যা কোথায়? তাহলে এই ডিসকোর্স, এই পলিটিক্যাল ডিসকোর্স নিয়ে জাতিকে খুবই কেয়ারফুল থাকতে হবে। এগুলো হচ্ছে গণহত্যার ডিসকোর্স, ইসলামপন্থীদেরকে মারধর করার ডিসকোর্স, পলিটিক্যাল অ্যালায়েন্সের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার ডিসকোর্স, এবং এটাই হচ্ছে ভারতের ডিসকোর্স। এই ইন্ডিয়ান ডিসকোর্স আমরা রিপিটেডলি দেখেছি। হইতে পারে কি? হইতে পারে হচ্ছে বিএনপির যে সাইজ দলের, তাকে আপনি 1 নম্বর দল ধরলে 10 পর্যন্ত আর কোনো দল নাই। তাহলে বাংলাদেশের গণতন্ত্রে আগামী নির্বাচনটা তো খুবই ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে। 73 মাত্রায় নির্বাচন হয়ে যেতে পারে যদি সবাই আলাদা আলাদা করে নির্বাচন করে। বিএনপি 250-এর উপর সিট পাবে, বিএনপিও ডুববে, দেশও ডুববে। তাহলে আপনার এখানে একটা ভায়াবল অপোজিশন দরকার না একটা গণতান্ত্রিক চর্চার জন্য? সেটা কি হইতে পারে? সেখানে একটা ইলেকটোরাল অ্যালায়েন্স হইতে পারে বিএনপি ছাড়া বাকি সবগুলো দলগুলো মিলে, তাও সাইজেবল কত সিট হবে? ধরেন জামাত, চরমোনাই, এনসিপি, এবি পার্টি সবাই মিলে যদি ইলেকশন করে, আমি দেখছি 60-এর পরে 80 পরে আপনি আর প্রার্থী দিতে পারবেন না। সিরিয়াসলি, অ্যাজ অফ টুডে। 6 মাস পরে দেশের ইলেকট্রাল পলিটিক্স কোথায় যায় আমি জানি না, কিন্তু আপনি বিএনপির বাইরে প্রার্থী দেওয়ার মতো লোক তো নাই, ক্যান্ডিডেট তো আপনার নাই। তাহলে সেই জায়গায় এই পলিটিক্সটা আপনার দাঁড় করানোটা দেশের জন্য জরুরি। একটা বিকল্প গণতান্ত্রিক শক্তির উত্থান পার্লামেন্টে দরকার। বিকল্প রাজনীতির উত্থান হচ্ছে না বাংলাদেশে, কারণ যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা তৈরি হবে সেখানে এনসিপিও তার পলিটিক্স কম্প্রোমাইজ করবে না, জামাত চরমোনাইও করবে না। সিম্পলি একটা ভোটের ট্যাকটিক্যাল অ্যালায়েন্স হবে, কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স হবে না। এবং এই দুই অ্যালায়েন্সের পার্থক্য জাতির কাছে, গণমাধ্যমের কাছে পরিষ্কার থাকতে হবে, যেন আমরা ভারতের ফাঁদে পা নেই। জি, আরেকটা যে প্রশ্নটি করতে চেয়েছিলাম আপনার কাছে, আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম, যে আপনি তো সংস্কার ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে বিএনপি রাজি হয়নি, এ ধরনের কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা? আমি তো প্রত্যেক দিন ছিলাম, ব্যাপারটা বলা যাবে না। আমি যে কয়দিন ছিলাম সেই কয়দিনে আসলে জুলাই সনদের আলোচনা আমি পেয়েছি বলে মনে পড়ছে না। প্রথম দিকে জুলাই সনদে কি কি জিনিস অন্তর্ভুক্ত হবে এইরকম 1-2বার একটা মিটিং আলাদা হয়েছে। প্রফেসর ইউনূস যখন আপনার এই কমিশনের মিটিংয়ের আগে শুরু বেশ কয়েকটা মিটিং করেছেন, সেখানে জুলাই চার্টার করা এবং মোটা দাগে এই জুলাই চার্টারে কি কি উপকরণ থাকা উচিত সেই বিষয়গুলো আসছে।
এই উপকরণ থাকার প্রশ্নটা তো রিজলভ হবে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো আসার পরে, যে কোনটা কোনটা জুলাই চার্টারে যাবে আর কোনটা কোনটা হচ্ছে আমরা সবাই একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো অ্যাগ্রি করব, ফিউচার পার্লামেন্ট সেটা করবে। আর স্ট্যাটাসের কোশ্চেনও আমার উপস্থিতিতে কখনো আলোচনা হয় নাই। এখন অন্য যে দিনগুলোতে আমি ছিলাম না সেই দিনগুলোতে হয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে আমি যতটুকু বুঝেছি যে ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে যে এই ঐক্যমতগুলো হয়ে গেলে পরে ইস্যুর উপরে এই পজিশনগুলো যখন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে, এই অন্তর্ভুক্তির বাদে হচ্ছে আপনার একটা ডিসেন্টিং পরিশিষ্ট ইন্ডেক্স থাকবে যে কোন কোন জায়গাতে আমরা একমত হতে পারি নাই। যেমন ধরেন আর্টিকেল 70 70 অনুচ্ছেদ নিয়ে আমরা 2টা বিষয়ে সবাই একমত হয়েছি যে 2টা বিষয় ছাড়া বাকি সব বিষয়ে ভোট দেওয়া যাবে। বিএনপির আরও 2টা বিষয় আছে, তারা বলছে যে সংবিধান সংশোধনী এবং জরুরি অবস্থা যুদ্ধাবস্থাকে মিন করেছে, এই অবস্থায় তাদের দলের সদস্যরা তাদের দলের বাইরে ভোট দিতে পারবে না। এখন তাহলে আমরা এটা সমাধান কিভাবে করেছি কমিশনে? আমরা সমাধান করেছি যে একমতের বাইরেও একটা ইন্ডেক্স থাকবে, পরিশিষ্ট থাকবে, যে ওগুলোতে আমরা একমত হইতে সবাই পারি নাই কিন্তু মোটা দাগে সবাই একমত হয়েছে, এরকম একটা ইন্ডেক্সও থাকবে। এরপরে আলোচনা হবে এটার সাংবিধানিক স্ট্যাটাসটা কি হবে, এটাকে এনফোর্স করা যাবে, এটা কি শুধুমাত্র একটা ভদ্রতামূলক ঐকমত্য যেটা আমরা সবাই জাতির সাথে ওয়াদা করছি আমরা এটা করব, না করলে কি সংবিধান লঙ্ঘন অথবা সরকারের শপথ লঙ্ঘনের সামিল হবে কিনা, এই আলোচনাটা ফিউচারে আরো সিরিয়াসলি করতে হবে। তবে এনসিপির পক্ষ থেকে এই দাবিটা পলিটিক্যালি তারা তুলেছে বিভিন্ন ফোরামে। জি, মোস্তফা ফিরোজ ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। জাস্ট লাস্টে একটু মূল্যায়নটা জানতে চাই যে গণ অভ্যুত্থানের 1 বছর হতে চলেছে। সেই জুলাই, এই জুলাই কি অর্জন, কি ব্যর্থতা, কোথায় সফল হলাম আমরা? না, অর্জন তো অবশ্যই, মানে আমরা যত সমালোচনাই করি না কেন অর্জন তো ওইটাই যে অন্তত এখন মুক্তভাবে সবাই কথা বলতে পারছে, সবার সমাবেশ করতে পারছে। আগে তো একটা একদলীয় একটা শুধু আওয়ামী লীগেরই জনসভাটা ছিল উন্মুক্ত। এখন দেখি বিএনপি করছে, জামাত করছে, অন্য যে কেউ করতে পারে, কোনো বাধা নেই। তো সেই জায়গাটা মানে অতিক্রম হয়েছে, এখন কেউ কাউকে বাধা দিচ্ছে না। আবার একই সঙ্গে যেটা নেগেটিভ দিকটা হলো এই যে যতটা ঐক্য প্রত্যাশা করা হয়েছিল সেই ঐক্যটা দেখা যাচ্ছে না, এবং বিশেষ করে মবগুলো ঠেকানো যাচ্ছে না। বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে। যার যার শক্তির পয়েন্ট থেকে তৃণমূল পর্যায়ে বিশেষ করে সেখানে প্রশাসন, তারপরে পুলিশ, তারা জিম্মি হয়ে আছে। যেখানে তারা এমনিতেই দুর্বল, তাদের রাজনৈতিক কাঠামোর যেহেতু একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে ছিল, সেইটাকে আরও চেপে বসছে। যখন কি তারা চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে, সেই কাজগুলি করতে পারছে না। এটা আবার কারা করছে? যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে, তারাই। এই জায়গাগুলোতে গ্যাপ। আর একটা গ্যাপ হবে, সেটাই আমি শঙ্কা প্রকাশ করি বারবার, যে নির্বাচনের কোনো বিকল্প নেই। 15 বছর ধরে কিন্তু নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম। এখনো পর্যন্ত কিন্তু ওই যে মানে এপ্রিল, ফেব্রুয়ারি নাকি ডিসেম্বরের মধ্যেই হবে। যেমন ধরেন প্রধান নির্বাচন কমিশনার যখন কি যান, বৈঠক করেন, সালাউদ্দিন আহমেদ যখন বিবৃতি দেন যে বৈঠকের বিষয়বস্তু জাতির সামনে প্রকাশ করা হোক, তখন মনে হয় যেন তাহলে নির্বাচন নিয়ে বোধহয় কোনো কিছু আলোচনা হচ্ছে না। আবার যখন কি তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন, তখন বলেন আগামী বছরের শুরুতে নির্বাচন। এই যে ধোঁয়াশাটা কাটছে না, এইটা একদম খুব জরুরি, এটা কাটালে হবে কি, তখন মানুষ যখনই নাকি আপনি একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে, তখন দেখবেন ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে একটা গতি আসবে, পরিকল্পনা হবে। যে আমিও একটা চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে যদি হয় তাহলে আমি জানুয়ারি মাসে আমি একটা চ্যানেলের জন্য অ্যাপ্লাই করব। এখন কার কাছে অ্যাপ্লাই করব সেটাই তো আমি বুঝতে পারি না। জি, হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি খুব ছোট পরিসরে বললাম। বড় পরিসরে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, হ্যাঁ বড় পরিসরে কিন্তু ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু ওই থেমে আছে। আচ্ছা, এখন তো ইন্টারিম, আপনি যতই ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি থাকুক না কেন, কিন্তু কনসেপ্টটা তো আপনি ইন্টারিম, অন্তর্বর্তী। আচ্ছা, আজ আছে কাল নেই, তাই তো? আজ আছে কাল নেই, এটা হইলে হয় কি, ব্যবসা সব কিছুর মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেয়। সেইটা কাটানোটা খুব জরুরি। এবং এইটা কেন হচ্ছে না, আমার ধারণা যে ওই যে আজকে আপনি পাটগ্রামের ঘটনাটা যদি ডাক্তার শফিকুর রহমান বলেন যে মানে কিসের নির্বাচন, কিভাবে নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ডই তো নাই। ওই পর্যায়ে যখন নাকি এটা কণ্ঠটা চলে আসে, তখন ওটাও যেমন বাস্তবতা, সত্যি ওটা যদি ধরি তাহলে তো আসলেই তো, তাহলে প্রশাসন পুলিশ কি বিএনপি নিয়ন্ত্রণ করছে? তাহলে বিএনপি
প্রশাসন পুলিশ যদি নিয়ন্ত্রণ করে তাহলে অন্য দলগুলি কি করবে, কিভাবে যাবে? তাহলে তো তাদের অবস্থান তো উনি যেটা বললেন এমনিতেও দুর্বল, আরো দুর্বল অবস্থায় আজকে চলে তো যাবে, দেখলাম- তাহলে তো নিরপেক্ষ নির্বাচন হবে না, আজকে তো আর দেখলাম- একটা ইমব্যালেন্সড সংসদ হবে। আজকে তো দেখলাম জামাতের একটি প্রোগ্রামেও একজন পুলিশ কর্মকর্তা বক্তব্য দিচ্ছিলেন, ফেসবুকে আসলো। তো আমরা আমরা আর 30 সেকেন্ড সময় পাবো। এই যে ধোঁয়াশাটা কাটছে না কেন? ধসা নাই তো, কাটবে কিসের জন্য? ওই যে কবে নির্বাচন হবে বলে দেওয়া হয়েছে তো। প্রফেসর ইউনূস গত বছর সেপ্টেম্বর থেকে একই কথা বলছেন, ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে। তারপরেও অধ্যাপক ইউনূসের প্রতি আস্থা রাখতে পারছে না কেন রাজনৈতিক সেটা তো যারা রাস্তাতে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমার রাস্তায় কোনো সমস্যা নেই, প্রথম দিন থেকে এই কথা বলেছি। 85 বছরের একটা বুড়া মানুষ কবরে যাওয়ার আগে সারা দুনিয়াতে তার অর্জিত যে ভাবমূর্তি সুনাম এটাকে কবরে নিয়ে যাবেন, এটা তো হইতে পারে না। জি। এটা সিম্পলি কমন সেন্সের মধ্যে পড়ে না জি। যে এরকম একটা মানুষ কেন এই কাজটা করবে। জি, সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।